circulated yesterday. Therefore, I have the copy. সুপ্রিম কোর্টে তৃতীয়বারের জন্য শুনানি হয়ে গেল আরজিকর মামলার এবং তৃতীয় দিনের শুনানিতে সিবিআই তরফ থেকে রিপোর্ট জমা দেওয়া হলো সুপ্রিম কোর্টের কাছে। কি উঠে আসলো এদিনের শুনানিতে তার একটা খসড়া আমরা আজকে আপনাদের জন্য তুলে ধরব। মূলত এদিনের শুনানি থেকে দুটি পার্ট উঠে আসে। প্রথম অংশ যেখানে তদন্ত অর্থাৎ সিবিআই এর তদন্ত কোন পথে এগোচ্ছে সেই নিয়ে বিস্তারিত রিপোর্ট সিবিআই তরফ থেকে জমা দেওয়া হয় এবং সিবিআই তরফ থেকে বেশ কিছু প্রশ্ন তুলে দেওয়া হয়। প্রথম প্রশ্ন তাদের তরফ থেকে তারা ফরেন্সিক রিপোর্ট নিয়ে তারা একটি প্রশ্ন তোলে, যদিও এদিন সিবিআই তদন্তের গতি প্রকৃতি কতটাই গিয়েছে বা কোন কোন বিষয় তারা তদন্ত করছেন সে বিষয়ে খুব বেশি বিস্তারিতভাবে আলোচনা করা হয়নি। তার কারণ তদন্তের স্বার্থে গোটা বিষয়টিকেই তদন্তের স্বার্থে গোপনীয়তা রক্ষা করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকেও সেই সিদ্ধান্তই বহাল রাখা হয়েছে। কিন্তু সিবিআই তরফ থেকে আজকে একটি বিষয় উল্লেখ করা হয়। তারা বলেন যে ফরেন্সিকের রিপোর্ট সন্তোষজনক নয়। তারা মনে করছে যে ফরেন্সিকের নমুনা যেভাবে সংগ্রহ করা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে যে রিপোর্ট এসেছে সেই রিপোর্ট কোনোভাবেই সন্তোষজনক মনে করছে না সিবিআই এবং সেই কারণে তারা দ্বিতীয়বারের জন্য ফরেন্সিক পরীক্ষা করাবেন বলে তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটি এইমস বা অন্য কোনো কেন্দ্রীয় প্রতিষ্ঠান থেকে তারা করাবেন বলে এদিন সর্বোচ্চ আদালতে তারা জানান। একই সঙ্গে এদিন টাইমলাইন নিয়ে ফের কথা উঠে আসে, অর্থাৎ কখন ময়নাতদন্ত হলো এবং কখন ডেথ সার্টিফিকেট ইস্যু করা হলো, ডেথ সার্টিফিকেটের পর ময়নাতদন্ত কখন শুরু হলো, কখন ইনকোয়েস্ট হলো এবং এই বিস্তারিত যে টাইমলাইন সেই বিষয় উল্লেখ উঠে আসে এবং আজকে কার্যত দ্ব্যর্থহীন ভাষায় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি স্বীকার করে নেন যে আরজিকর মামলায় এফআইআর রুজু করতে অন্তত পক্ষে 14 ঘন্টার ডিলে হয়েছে। ফলে এই যে 3 দিনের শুনানি, এই 3 দিনের শুনানিতে কার্যত এই বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে বলে আজকে আদালতের অবজারভেশন। এর পাশাপাশি কি কি বিষয় উঠে আসলো এই দিন ঘুষ দেওয়ার একটি বক্তব্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তরফ থেকে পেশ করা হয় যে নির্যাতিতার বাবা মাকে ঘুষ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সে বিষয়ে যেন একটু আলাদা করে কোনো নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে, এমন অনুরোধ তিনি জানানোর পর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি বলেন যে এই অংশটিও যে সিবিআই তদন্ত সেই সিবিআই তদন্তের অংশের মধ্যে রয়েছে। ফলে অর্থাৎ এই যে ঘুষ দেওয়ার যে বক্তব্য রয়েছে সিবিআই যে সেই বিষয়টিও সিবিআই নজরে রয়েছে এবং সিবিআই যে তদন্ত করছে তার উল্লেখ এদিনের শুনানিতে ছিল। এই গেল সিবিআই রিপোর্টের পার্ট এবং এর পাশাপাশি আর কোন কোন বিষয় নিয়ে বক্তব্য উঠে আসলো। এক, সিসিটিভি ফুটেজ, অর্থাৎ এদিন প্রধান বিচারপতি তিনি জিজ্ঞেস করেন যে এই যে সিসিটিভি ফুটেজ সেগুলো প্রিজার্ভ হয়েছে কিনা, সেখানেও কিন্তু একটি বক্তব্য উঠে আসে। প্রধান বিচারপতি তিনি জানতে চান যে মূল যে অভিযুক্ত অর্থাৎ সঞ্জয় রায় তিনি কখন বেরিয়ে যাচ্ছেন সেই সিসিটিভিতে রেকর্ডেড আছে কিনা। সঞ্জয় রায় তিনি ভোর 4:20 নাগাদ হাসপাতাল ছাড়েন এবং সেইটা সিসিটিভিতে সেটাই রেকর্ডেড হয়েছে এবং সেই নথি তুলে দেওয়া হচ্ছে সিবিআইয়ের কাছে, এমনই জানান রাজ্যের আইনজীবী কপিল সিবাল। কিন্তু তারপরে প্রধান বিচারপতি তিনি বলেন যে 4:20 অর্থাৎ সকাল 4:20 পর থেকে গোটা দিন কারা কারা পিওতে পৌঁছালেন, কারা কারা আসলেন, কাদের আনাগোনা হলো সেই সমস্ত তথ্য কি রেকর্ডেড রয়েছে এবং সেই সমস্ত তথ্য কি সিবিআই হাতে তুলে দেওয়া হয়েছে এই প্রশ্ন এদিন জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় তিনি তুলে ধরেন। এর পাশাপাশি আরও একটি প্রশ্ন তোলা হয় যে যখন সিজার করা হচ্ছে অর্থাৎ সন্ধ্যেবেলা যখন সিজার প্রসিডিওর চলছে সেই সময় ভিডিওগ্রাফি করা হয়েছিল কিনা এবং করা হলেও তার ভিডিও তুলে দেওয়া হয়েছিল কিনা সিবিআইয়ের হাতে, সেখানেও রাজ্যের আইনজীবী কপিল সিবাল জানান যে সমস্ত ভিডিও তুলে ধরা হয়েছে। কিন্তু সিবিআই তরফ থেকে অভিযোগ করা হয় যে সেই ভিডিওর যে টাইম লিমিট সেটা মাত্র 27 মিনিটের এবং তাতে মাত্র 4টি ক্লিপ রয়েছে। এরপরে রাজ্যের আইনজীবী কপিল সিবাল তিনি জানান যে কিছু টেকনিক্যাল গ্লিচের কারণে পুরো টাইম একসাথে তারা দিতে পারেনি, কিন্তু তারা ডিভাইস ধরে তারা সমস্ত হার্ড ড্রাইভে সমস্ত রকমের যে ভিডিওগ্রাফি করা হয়েছে এবং যে সমস্ত তথ্য রয়েছে সেটা তারা তুলে ধরেছেন। এর পাশাপাশি এদিন জনস্বার্থ মামলাকারী তার আইনজীবী ফিরোজ এদুলজি তিনি ময়নাতদন্ত নিয়ে বেশ কিছু গুরুতর প্রশ্ন তোলেন। কি কি প্রশ্ন তিনি তুলেছেন? ফিরোজ এদুলজির প্রশ্ন, ময়নাতদন্ত কেন সন্ধ্যে 6টার পর করা হলো, যখন ধর্ষণ এবং খুনের ঘটনার ক্ষেত্রে সন্ধ্যে 6টার পর রাজ্যে তো বটেই গোটা দেশে কোথাও ময়নাতদন্তের নজির নেই, সেখানে কেন নিয়ম ভেঙে সন্ধ্যে 6টার পর ময়নাতদন্ত করা হলো। শুধু তাই নয়, তিনি এদিন প্রশ্ন তোলেন যে
যে তিনজন ময়না তদন্তকারী অফিসাররা যে তিনজন ময়না তদন্তকারী চিকিৎসকেরা ছিলেন তারা প্রত্যেকে একটি নির্দিষ্ট লবির অংশ বলে তিনি অভিযোগ করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন যে যিনি ভিডিওগ্রাফি করেছিলেন তার নাম পরিচয় সেগুলির উল্লেখ নেই। যেভাবে ভ্যাজাইনাল সোয়াব যেখানে কালেক্ট করা হয়েছিল এবং ময়না তদন্তকারী চিকিৎসকদের মধ্যে একজন প্রফেসর পদমর্যাদার শিক্ষক চিকিৎসক থাকা সত্ত্বেও 4 ডিগ্রিতে ভ্যাজাইনাল সোয়াব সেটি কালেক্ট করা হয়নি, যার ফলে ভ্যাজাইনাল সোয়াব কন্টামিনেটেড হওয়ার আশঙ্কা রয়েছে। এর পাশাপাশি ময়না তদন্তের সময় যে নির্যাতিতা তার শরীরের তিনি যে পোশাক পরেছিলেন সেই পোশাকটি জমা দেওয়া হয়েছিল, ময়না তদন্তকারী যে চিকিৎসকেরা ছিলেন তারা কি সেটাকে সিল করেছিলেন এবং সেটা কি সিবিআই হাতে তুলে দেওয়া হয়েছিল, এই প্রশ্ন ফিরোজ এডুলজি এদিন তোলেন এবং সেই প্রশ্ন ওঠার পরই উঠে আসে একটি চালানের প্রসঙ্গ, অর্থাৎ সেই চালানের খোঁজও কিন্তু এদিন প্রধান বিচারপতি এবং প্রধান বিচারপতির বেঞ্চের অন্যতম বিচারপতি জেবি পার্জিওয়ালা তিনি প্রশ্নটা তোলেন এবং তার প্রশ্ন ছিল যে যদি চালানের উল্লেখ থাকে এবং যদি চালান না থাকে তাহলে কি চালান ছাড়াই ময়নাতদন্ত হলো, যেটা হওয়া সম্ভব নয়, কারণ টেকনিক্যালি নিয়ম অনুযায়ী এই চালান থাকার কথা, অর্থাৎ একটি মৃতদেহ নিয়ে আসা হচ্ছে, তার যখন ময়নাতদন্তের জন্য তাকে নিয়ে আসা হচ্ছে তখন এই চালানের উল্লেখ থাকা প্রয়োজন এবং সেই চালান তৈরি হওয়া অবশ্যম্ভাবী, যদি সেটা না থাকে তাহলে অন্যভাবে ভাবতে হবে, এমনই মন্তব্য করেন এদিন বিচারপতিরা। রাজ্যের তরফ থেকে সেই চালান দেখতে চাওয়া হয়, যদিও কপিল সিবাল তিনি এদিনের শুনানিতে সেই চালানের কপি তিনি দেখাতে পারেননি, তাকে আগামী মঙ্গলবার যেদিন পরবর্তী শুনানি হবে সেদিন এই চালানের কপি দেওয়ার কথা বলা হয়েছে। পরবর্তী শুনানি মঙ্গলবার এবং সেই দিন সিবিআই তরফ থেকেও যে তদন্ত যেদিকে এগোচ্ছে তার ফার্দার আপডেটস কি রয়েছে সেই নিয়েও রিপোর্ট দিতে বলা হয়েছে এবং একই সঙ্গে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এদিনের শুনানি যে জুনিয়র ডাক্তারদের কার্যত কাজে ফেরার জন্য একটি টাইম লাইন দিয়ে দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতের তরফ থেকে। তারা পরিষ্কারভাবে বলেছেন যে এবার জুনিয়র ডাক্তারদের কাজে ফেরা অবশ্যম্ভাবী, তাদের কাজে ফেরা প্রয়োজন। তারা বাইরে পরিষেবা দিচ্ছেন কেন, তাদের ভিতরে এসে পরিষেবা দেওয়া দরকার এবং সিনিয়র ডাক্তাররা আছেন এই যুক্তিতে পরিষেবা দান থেকে বিরত থাকতে পারেন না জুনিয়র ডাক্তাররা, এমনটাই তারা জানিয়েছেন। তারা পরিষ্কার করে দিয়েছেন যে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে যে সমস্ত জুনিয়র ডাক্তার কাজে যোগ দিচ্ছেন তাদের বিরুদ্ধে কোনো রকম কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না, কিন্তু যদি তারপরে কোনো জুনিয়র ডাক্তার কাজে যোগ না দেন, অর্থাৎ মঙ্গলবার বিকেল 5টার পরে যদি কোনো জুনিয়র ডাক্তার কাজে যোগ না দেন এবং রাজ্য যদি তাদের বিরুদ্ধে কোনো রকম করা পদক্ষেপ নয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে সর্বোচ্চ আদালতের কাউকে কিছু বলার থাকবে না। তবে জুনিয়র ডাক্তারদের যে কনসার্ন, অর্থাৎ তাদের নিরাপত্তাজনিত যে কনসার্ন রয়েছে সেই কনসার্নও এদিন অ্যাড্রেস করেন প্রধান বিচারপতির বেঞ্চ। তারা বলেন যে ডিএম এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তারা প্রত্যেক জেলায় তাদেরকে দায়িত্ব দেওয়া হয় যে আগামী যে 48 ঘন্টা সময়ের মধ্যে সমস্ত হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং প্রয়োজনীয় যে সমস্ত কনসার্ন রয়েছে জুনিয়র ডাক্তারদের সেই কনসার্নগুলো দূর করতে হবে, যাতে এই জুনিয়র ডাক্তাররা তারা নির্দ্বিধায় এবং নির্ভয় কাজে যোগ দিতে পারেন। একই সঙ্গে রাজ্যকেও কিন্তু একটি রিপোর্ট দিতে বলা হয়েছে যে এই ঘটনার পরে তা রাজ্য কী কী পদক্ষেপ করেছে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এবং সেই পদক্ষেপের অন গ্রাউন্ড কী রয়েছে সেই অন গ্রাউন্ড স্ট্যাটাস রিপোর্ট রাজ্যকে দিতে বলা হয়েছে আগামী মঙ্গলবার। এর পাশাপাশি এদিন সিআইএসএফ এর প্রসঙ্গ ওঠে। সিআইএসএফ এর নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সহযোগিতা রাজ্য করছে না, এমনই অভিযোগ তোলে এদিন সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং সেক্ষেত্রে দাঁড়িয়েও রাজ্যের একজন সিনিয়র স্বরাষ্ট্র দপ্তরের একজন সিনিয়র অফিসার এবং সিআইএসএফ এর একজন সিনিয়র অফিসারকে লিয়াজও করে এই গোটা সমস্যার সমাধানের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং একই সঙ্গে তিনি বলেছেন যে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সিআইএসএফ এর যে সমস্ত ইকুইপমেন্ট প্রয়োজন সেই সব কিছুই যোগান দিতে হবে রাজ্যকে এবং তার জন্য একটি সুনির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন প্রধান বিচারপতি। নয়াদিল্লি থেকে মৈত্রী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ 18 বাংলা।